অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস 'বৃষ্টির ঘ্রাণ'। উপন্যাসটি আমি মোট ৭টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৪র্থ পর্ব। আকাশ পিঙ্গল, খুব ধুলো উঠছে চারদিকে। কেঁচোর মতো ঘামের ফোঁটা নেমে যাচ্ছে শরীর বেয়ে। ঘামের ফোঁটা কপাল থেকে নেমে এসে চোখ ঝাপসা করে দিচ্ছে। রুমালটা বড্ড ময়লা, চোখ মুছলে চোখ জ্বালা করে। আগে বৌদি রুমাল কাচতো, গেঞ্জি কেচে দিত, আজকাল দেয় না। যেমন ছেড়ে রাখি তেমনি পরে বেরোই। ঘামে ভেজা গেঞ্জি থেকে উৎকট গন্ধ পাওয়া যায়। কাঠকয়লা দিয়ে দাঁত মাজি বলে মুখটা বিস্বাদ লাগে সারাদিন। গালের দাড়ি বেড়ে যায়, কামানোর কথা খেয়াল থাকে না। প্যান্টের ভাঁজ নষ্ট হয়ে গেছে। গ্রীষ্মকালে ৩-৪ দিনের পরা শার্ট নেতার মতো গায়ে ঝুলছে। চটির রং ঢেকে গেছে ধুলোয়। নিজেকে নোংরা লাগে, দীন দরিদ্রের মতো মনে হয়। এই দীন দরিদ্র নোংরা চেহারাটা কেবল আমার নয়, সারা কলকাতার। ওই ধু ধু জ্বলে যাচ্ছে আকাশ, পার্কের গাছগুলোর পাতায় পাতায় ধুলোর আস্তরণ। মাঠে ঘাস নেই, পথে ভিখিরির সংখ্যা বেড়ে যাচ্ছে খুব। কলকাতা পুড়ছে, ধুলোয় ডুবে যাচ্ছে। মুমূর্ষু এই শহরের নিঃশব্দ চিৎকার ভিখিরিদের গলায় উঠে আসছে। আমি আমার বড়দার মতো রোমান্টিক নই, বিপ্লব করিনি, কিন্তু মনে হয় কিছু একটা উলটপালট আমারও করার কথা ছিল। কি করব তা ভেবে পাই না, কিন্তু শরীর জ্বলে, হাত পা নিষ্পিস করে। এরকম এক অর্থহীন উত্তেজনায় সেদিন মিছিলের সামনে দাঁড়িয়ে যাই। লরির মাথায় চিত্রতারকারা বসে আছেন, মাইক্রোফোনে বাজছে গান। দুরন্ত রোদে ওই সাজানো মেকি মিছিলটা ভেঙে দেওয়া দরকার, এরকম একটা বিশ্বাস হঠাৎ এসেছিল আমার ভিতরে। কিন্তু কাজ হয়নি। তাড়া খেয়ে আমি পালিয়ে যাই। মিছিলটা যথারীতি তার গন্তব্যে পৌঁছয়। চিত্রতারকারা তাদের সুন্দর শীতল আবাসে নিরাপদে ফিরে যান। আর এদিকে আমাকে বাচ্চা ছেলে ঠাউরে নিয়ে থানার ওসি কিংবা পুলিশ অফিসার ধমক দেন, চোখ রাঙান। এমনই কঠিন এই শহরের আস্তরণ, মানুষের হৃদয় এবং ঘটনাবলী। এর কোথাও আমার আঁচড় কামড়ের দাগ বসে না। বৃথা চেষ্টা। দুপুরের বাস তবু ভিড়ে অন্ধকার হয়ে আছে। এত লোক যে কোথায় যায়! ভিতরে মানুষের শরীরের ঘাম, তাপ, গন্ধে বাসটা পচে আছে। শ্বাস প্রশ্বাস গায়ে লাগে, কটু গন্ধ পাওয়া যায়। উঠতেই রোগা হলদে চামড়াওয়ালা কন্ডাক্টর তার শীর্ণ নোংরা হাতটা বাড়িয়ে দেয় টিকিটের জন্যে। সেই হাতটায় শিরা জেগে আছে। বড় নখ, নখের নিচে নীল ময়লা। তার ঘেমো গা থেকে ঘামে ভেজা পয়সার ব্যাগ থেকে কটু চামচে গন্ধ আসছে। বিরক্ত হয়ে ভিড় ঠেলে ভিতরে এগিয়ে যাই। দু একজন ফিরে তাকায়। মুখগুলো আশ্চর্য, একই রকম দেখায়। সেই সব মুখে বিরক্তি, রাগ, হতাশা। আগুনের মতো হালকা বাতাস মানুষকে নির্জীব করে দিয়ে বয়ে যাচ্ছে বাইরে। আর বাসের ভিতরে দম বন্ধ বায়ুহীনতা। ঘাম, বড্ড ঘাম মানুষের শরীরে। গায়ে গা লাগলে শরীরগুলোকে মাছের পিছল শরীরের মতো মনে হয়। এই দুপুরেও রড ধরে গায়ে গায়ে মানুষ দাঁড়িয়ে। একজন রকচটা খয়া চেহারার লোককে ঠেলে খানিকটা সরিয়ে ফাঁকে দাঁড়ালাম। লোকটা বোধহয় বিরক্ত হয়েই মুখ তুলে তাকালো। গ্রাহ্য করলাম না। দাঁড়াতেই দেখি সামনের সিটটা খালি হচ্ছে। বসে থাকা লোকটা উসখুস করছে, উঠি উঠি ভাব, শরীরটা ঘাই দিচ্ছে। আমার দুপাশ থেকে ২-৩ জন লোক তীক্ষ্ণ চোখে লোকটার দিকে তাকিয়ে আছে। ডান পাশের জন আমাকে সরানোর জন্য কনুই দিয়ে একটু ঠেলা মারে। বাঁ পাশের জন হাত বাড়িয়ে আমার পথ আটকাতে চেষ্টা করে। এসব ক্ষেত্রে আমি বরাবরই পিছিয়ে যাই, জায়গা ছেড়ে দেই। কিন্তু আজ আমার ভেতরে খরার জ্বালা। বরদা, পুলিশ, বিপ্লব, বাবা, মালা, খরা সব কেমন ঘুলিয়ে ওঠে। মাথাটা ঠিক নেই। বুঝতে পারছি জায়গাটা আমার পাওয়া উচিত না। যে খয়া চেহারার লোকটা আমার বাঁদিকে দাঁড়িয়ে, জায়গাটা ওরই ন্যায্য পাওয়া উচিত। কিন্তু বসা লোকটা উঠে দাঁড়াতেই আমি শরীরটা বাঁদিকে মুচড়ে খয়া চেহারার লোকটাকে সরিয়ে দেই। এমনই বিশ্রীভাবে যে আশেপাশের লোক আমাকে লক্ষ্য করে। খয়া মানুষটার চেহারা খেকি ধরনের।
যেন টোকা লাগলেই খ্যাঁক করে উঠে মেয়েলি গলায় ঝগড়া করবে। কিন্তু ঝগড়ার জন্য আমিও প্রস্তুত। কিছু বললেই আমি লোকটার ঘাড় ধরব। লোকটাকে সরিয়ে আমি তাই আমার আগুনের আগের চোখে লোকটার দিকে রুখে তাকিয়েছি। কিন্তু লোকটা আশ্চর্য, একটুও রাগ নেই মুখে। আমার মুখের দিকে অকপটে তাকিয়ে বিনীতভাবে বলল, বইসুন না, বইসুন। কথার টান বুঝি। সে পশ্চিমা। তার ভাঙা মুখে দুপুরের দারুণ গ্রীষ্মের কষ্ট ফুটে আছে। ফুটে আছে খিদের চিহ্ন, অপুষ্টি। তবু তার মুখখানা ভারী নম্র, ভীতু, লাজুক। বসতে লজ্জা হতে লাগলো, তবু বসলাম। লোকটা আবার উদাস চোখে বাইরের জ্বলন্ত কলকাতা দেখতে লাগলো। আমি বেশি দূরে যাব না, মাত্র কয়েকটা স্টপ। না বসলেও আমার চলতো। লোকটার মুখের দিকে তাকিয়ে ভারী একটা কষ্ট হতে থাকে বুকের মধ্যে। ওর বয়স আমার বাবার বয়সের সমান। নিজের ওপর ভারী রাগ হতে থাকে। পশ্চিমা, ভীতু ও ভদ্রলোকটা একটা ময়লা রুমালে কপালের ঘাম মুছতে মুছতে এক পলক আমার চোখে চোখ রাখে, একটু হাসে। কি সহৃদয়তার হাসি! সেই হাসিটা সহ্য করতে পারলাম না। তখনও দুটো স্টপ বাকি। হঠাৎ বুক থেকে একটা দলা গলার কাছে উঠে আটকে যায়। আমি উঠে দাঁড়ালাম। লোকজন ঠেলে এগিয়ে ঘন্টি মেরে নেমে পড়লাম। চারদিকে কলকাতা জ্বলছে। নিজেকে মনে মনে বললি, নেন্টু, এটুকু হেঁটে যাও, এই কষ্টের শান্তিটুকু নাও। ওই লোকটাকে তুমি বড় নিষ্ঠুরভাবে বসতে দাওনি। কষ্টটুকু তোমার ভালোই লাগবে। আশ্চর্য, ভালোই লাগছিল। বাতাসের হলকা বুক পর্যন্ত সব রস শুষে নিচ্ছে। রোদের থাপ্পড় চড়াত করে মুখে এসে পড়ে, চোখ জ্বালা করে, ধুলোয় কিরকির করে দাঁত। হাঁটতে তবু ভালোই লাগে। ভিতরের গরমটা কমে যায়। এরকম ছোটখাটো ঘটনায় আমার মন কখনো কখনো ভীষণ চমকে ওঠে, অস্থির লাগে। কিছুদিন আগে কলেজ স্ট্রিটে এক বিকেলে হাজার লোকের ভিড়ে আমি দুটি মানুষকে দেখেছিলাম। একজন খুব লম্বা, সুন্দর, হিলহিলে শরীরের যুবা পুরুষ। শ্যামলা গায়ের রং, তীক্ষ্ণ, সুন্দর, বুদ্ধিমান মুখশ্রী। খুব শিক্ষিত মানুষের ছাপ তার মুখে। সে একটা ফর্সা পায়জামা আর লখনৌ চিকনের পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিল। তখন সন্ধ্যা হয়। তবু তার চোখে ছিল কালো চশমা। তার পাশে দাঁড়িয়ে অন্যজন, কোলকুজো এক বুড়ি। সাদা থান তার পরনে, মুখে বিষণ্ণতা। একটা ইতর রিকশাওয়ালার সঙ্গে বুড়ি দরদস্তুর করছিল। দরে বনছিল না। কাছে দাঁড়িয়ে শুনতে পেলাম বুড়ি হিন্দিতে বলছে, এত ভাড়া চাইছো? ওই ভাড়ার চেয়ে কমে ট্যাক্সিতে আসা যেত। রিকশাওয়ালা তাকে অপমান করার জন্য চেঁচিয়ে বলছিল, পায়ে দলে আরো সস্তা হয়, হেঁটে আসলেই পারতে। বুড়ি তবু তর্ক করতে থাকে। বলে, তোমরা ঠক, জোচ্চোর। কলকাতায় আমরা নতুন এসেছি বলে। ছেলেটা চুপ করে দাঁড়িয়েছিল। হঠাৎ হাত বাড়িয়ে বুড়ির হাত একবার ছুঁয়ে বলল, ছোড় দিজিয়ে না মাজি। তার গলা এমন ভদ্র, এত সুন্দর ক্ষমার সুর তাতে, এত নরম, যেন এই পৃথিবীর কারো ওপর কখনো রাগ করেনি। বুড়ি তখন হঠাৎ চুপ করে গেল। একবার লম্বা যুবা পুরুষের মুখখানার দিকে চাইল মাত্র। তারপর বিড়বিড় করে বলল, আমি আমার অন্ধ ছেলেকে নিয়ে বেরিয়েছি বলে সবাই যা খুশি করে। আমি বুড়ি, আমার বেটা অন্ধ। বলতে বলতে হাতের বটুয়া খুলে বুড়ি আরো পয়সা দেয় রিকশাওয়ালার হাতে। তখন আমি রিকশাওয়ালাকে ধমকাতে পারতাম, ভাড়া ঠিক করে দিতে পারতাম, কিন্তু কিছুই পারিনি। একটা কান্নার দলা ঠেলে উঠেছিল গলায়, ঠোঁট থির থির করে কাঁপছিল। কলকাতার দয়াহীন রাস্তায় এক দেহাতি বুড়ি তার সুন্দর অন্ধ ছেলেটিকে নিয়ে দাঁড়িয়ে আছে অসহায় ভাবে। সামনে এক ইতর ঝগড়াটে রিকশাওয়ালা। আমি দ্রুত পায়ে এই দৃশ্যটার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। এইরকমই হয়। এইসব দুর্বল মুহূর্তে আমি আর স্বর্গত কুমুদ বন্ধু রায়ের থার্ড জেনারেশন থাকি না, অন্যরকম হয়ে যাই। ওই সুন্দর অন্ধ ছেলেটির ভগ্ন কণ্ঠস্বর আমার পেতে ইচ্ছে করে। বাসের ওই পশ্চিমাটার মতো আমারও ইচ্ছে করে সহজে, স্বাভাবিকভাবে সামান্য স্বার্থ ত্যাগ করতে। কিন্তু কি যে হয়, কিছুতেই ওরকম হতে পারি না। বাড়ির রাস্তায় ঢুকতেই দূরবর্তিনী মালাকে দেখতে পাই। বুকের কোথাও একটু ব্যথা আজও লেগে আছে। মালা এলো চুলে তাদের ঝুল বারান্দায় দাঁড়িয়ে আছে, দূরের দিকে চোখ, যেন কারো অপেক্ষা করছে।
মালা কোনো দিনই আর আমার জন্য অপেক্ষা করবে না। বড় দূর লাগে তাকে। দুপুরের রাস্তা থেকে ওই ঝুল বারান্দার এলোচুল মালা বড়ই দূরের। ঝুল বারান্দার তলা দিয়ে যাওয়ার সময় একবার মুখ তুলে চেয়ে দেখি, চমকে উঠি। মালা ঝুঁকে আমাকেই দেখছে। চোখে চোখ পড়তেই হাসল। জিজ্ঞেস করলো, এই দুপুরে কোথায় বেরিয়েছ? আড্ডা বুঝি? স্বরটা ভারী ভালো লাগে। মুখ তুলে বলি, না, থানায়। মেসোমশাইকে বলো, থানায় যাদের ধরে এনেছে তাদের মধ্যে বর্দা নেই। বলবো। কথা ফুরিয়ে যায়। মালার সঙ্গে কথা বলার মতো কথা আমার কত কম। তবু জোর করে কথা বানিয়ে বলতে ইচ্ছে করে। একটু সময় তবু ওর দিকে চেয়ে থাকার অধিকার। রাস্তা থেকে ঘাড় উঁচু করে ভিখিরির মতো বললাম, তুমি কিন্তু গান শোনাওনি। ও ঝুঁকে রেলিং এর ওপর থেকে মাথা ঝুলিয়ে দিয়ে হাসে। বলে, পরশুদিন রেডিওতে 3টে প্রোগ্রাম আছে, শুনে নিও। মালা রেডিওতে গায়? একটু চমক লাগে। তবে তো মালা আমার সমস্ত সীমা ছাড়িয়েই গেছে। তুমি রেডিওতে চান্স পেয়েছ? বলনি তো। ও ম্লান হেসে বলে, সমু, আমি রেডিওতে এর আগেও 4বার গেয়েছি। তুমি খবর রাখো না। যে খবর রাখে না তাকে আমার বলার দরকার কিসের? মালা উদাসীন চোখে চেয়ে বলে, তুমি জনসাধারণ নও। নিজেকে তার থেকে বেশি ভেবো না সমু। দি বক্সার ইজ ডেড। কথাটা আজকাল মালা বারবার বলে। আমি ঠিক অর্থ বুঝতে পারি না, কিন্তু বুকের ভিতরে এক ব্যাকুলতা জন্মায়। বলতে ইচ্ছে করে, এখনো মরেনি। একবার বলো, আমি 2 হাতের অবিরল আঘাতে সব ভেঙে চুরে দিয়ে যাব। কিন্তু তা আমি বলি না। আমার রিংয়ের পরিধি বড় ছোট হয়ে গেছে। মারবার পরিসর আর নেই। কোন ঘেঁষে আমি 2 হাতের আড়ালে কেবল মার বাঁচানোর চেষ্টা করছি। খুঁজছি পালানোর সুযোগ। তাই শুষ্ক মুখখানা তুলে নরম ভদ্র গলায় বলি, চলি মালা। সে উদাস গলায় বলে, এসো। তোমাদের বাসার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সুন্দর ক্রিম রঙা গাড়ি। তোমাদের বাড়িতে বোধহয় কেউ এসেছে। অদ্রি, নিশ্চয়ই অদ্রি। অমনি আমার মন গুটিয়ে যায়। গাড়িওয়ালা সুখী ও সুন্দর অদ্রির মুখোমুখি কিছুতেই দাঁড়াতে ইচ্ছে করছে না এখন। 2 পা এগিয়েও ফিরে আসি। অসহায়ের মতো মুখ তুলে মালার কাছে প্রকৃত ভিক্ষুকের মতো বলি, 1 গ্লাস জল খাওয়াবে মালা? সে অবাক হয়। বাসা এত কাছে, তবু তার কাছে জল চাওয়া কেন? মালা হয়তো ভাবলো এটা একটা অছিলা, অজুহাত। এইভাবে তার কাছে যেতে চাই। সে তাই হেসে ফেলল। বলল, এসো, এ বাড়ির সিঁড়ি তো তোমার চেনা, এলেই পারো। লজ্জা পেলাম। তবু আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উঠে গেলাম উপরে। মালা সিঁড়ির মুখে দাঁড়িয়েছিল। আন্তরিকভাবে বলল, এসো, রোদে একদম পুড়ে গেছো। মালার বড় সাহস। আমাকে একাই দারুণ দুপুরে তার ঘরে নিয়ে এলো। ছায়ার ঘর। বিছানায় তানপুরা শুয়ে আছে। দেয়ালে প্লাস্টারের রবীন্দ্রনাথ। সুন্দর বুককেসে সুন্দর বই। বুককেসের উপর সদ্য কেনা একটি হাইফাই রেডিও, রেকর্ড প্লেয়ার। গানের খাতা ছড়িয়ে আছে চারদিকে। চারদিকে তাকালেই বোঝা যায় এই ঘরে যে থাকে তার বাস বাইরের রুক্ষ ওই পৃথিবীতে নয়। তার বাস পৃথিবীর ধুলো মাটির আস্তরণের একটু উপরে। একটা স্বপ্নের জগৎ, যেখানে অবিরল পৃথিবীর সব দুঃখ ও হতাশা, ব্যর্থতা এবং প্রত্যাখ্যান গান হয়ে যায়। অবিরল সবকিছু গলে যায় গানে। মালার ঘর তাই বহু উঁচুতে বলে মনে হয়। 100 কি 200 তলা উপরেই এই ঘর। জানালায় মেঘ ভিড় করে, চাঁদ ছোঁয়া যায়। একটু মুখ বাড়ালেই দেখা যায় দক্ষিণের সমুদ্র আর উত্তরের পর্বতমালা। কলকাতার কোনো কোলাহল এখানে এসে পৌঁছয় না। মালা অবহেলায় বলল, বসো। তারপর ঘরের কোণে রাখা বেলেমাটির কুজো থেকে জল গড়ালো। আমার সামনে আনতেই দেখি এত পরিষ্কার কাচের গ্লাস আমি কদাচিৎ দেখেছি। স্বচ্ছ, সুন্দর, ঠান্ডা জল। বুক কাঠ হয়ে আছে। জলটা শুষে নেই। বলি, আরেক গ্লাস। মালা গ্লাস ভরে আনে। চুমুক দিয়ে চোখ তুলে গ্লাসের কানার উপর দিয়ে দেখি। মালা নিবিষ্ট চোখে আমাকে দেখছে। মুখে দয়ালু হাসি। গ্লাসটা নামিয়ে বলি, মালা,
বাংলাদেশের সব ঐতিহ্য মরে যাচ্ছে। কেন? আমাদের মা মাসিমাই ভর দুপুরে বাইরের লোককে শুধু জল খেতে দিত না, একখানা বাতাসা হলেও দিত। মালা হাসল না, ভ্রু কুঁচকে বলল, তোমার এত দাবি দেওয়া কিসের সমু? কথা ঘোরাবার জন্যে বলি, জনসাধারণের কি দাবি দেওয়ার শেষ আছে? মালা হাসে আবার, বলে, দুপুরে খাওয়া হয়নি বুঝতে পারছি। কিছু খাবে সত্যি? এখন খেলে তো ভাতের খিদে নষ্ট হয়ে যাবে। কিছু থাকলে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। মালা প্রশ্রয়ের হাসি হেসে চলে যায়। আমি তার সুন্দর ঘরখানা দেখতে থাকি। দেখতে দেখতে ঘুম পেয়ে যায়। ইচ্ছে করে মালার সুন্দর সুগন্ধি নরম বিছানায় শুয়ে থাকি। গভীর ঘুমে তলিয়ে যাই, কিন্তু তা হয় না। হাই তুলে উঠে একটু পায়চারি করি। দেয়ালে একটা পারিবারিক গ্রুপ ছবি। এক মুহূর্ত তার সামনে দাঁড়াই। বহুকাল আগেকার দেখা মুখ সব। ৬-৭ বা ১০-১২ বছর এদের আর দেখিনি। মালার বাবা তখন আরো রোগা ছিলেন। ডান দিকে কাটা সিথি, এক মাথা চুল, মুখে বিষয়কর্মের তেমন ছাপ পড়েনি। মালার মা এখনকার মতোই। কেবল সে আমলে জমকালো শাড়ি পরতেন, একগা গয়না ছিল। ডান দিকে মালার দিদি মণিমালা, বড় সুন্দরী ছিলেন, খুব সরল। পাঁপড় ভাজা খেয়ে ঠোঁট মুছতে ভুলে যেতেন, তেল লেগে থাকত। মাথায় সিথি হতো আঁকাবাঁকা। বিয়ের সম্বন্ধ হতে দেরি হচ্ছিল। সুধাংশুবাবুর তখন তেমন টাকার জোর নেই, অথচ মণিমালা সুন্দরী, তাই কম খরচায় তার ভালো বিয়ে দেবার আশায় তিনি অপেক্ষা করতেন। গেজেটেড অফিসার বা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য পাত্রপক্ষের সঙ্গে আলাপই করতেন না। বরং মেয়ের কোয়ালিফিকেশন বাড়াবার জন্য সেতার কিনে দিলেন, ভর্তি করলেন বাজনার স্কুলে। কিন্তু সেতারে মণিমালার মন ছিল না। সকাল বিকেল টুংটাং করতেন। আমরা গেলে লজ্জায় হেসে বলতেন, দেখ কি বিচ্ছিরি যন্ত্র, দুটো হাত এমনভাবে নাড়তে নাড়তে আমার শরীর ব্যথা হয়ে গেল। অবশেষে মণিমালার আইএএস বর জুটে যায়। পিছনে দাঁড়িয়ে মালার বর্দা রতন, গম্ভীর মানুষ। তার সম্বন্ধে বেশি কিছু জানা নেই, শুধু জানতাম তিনি অনেক ইন্টারভিউ দেন, চাকরি পান না। আমরা তাদের ছাদে উঠলে ভারী বিরক্ত হতেন। একটু দূরে দাঁড়িয়ে মানিক, আমাদের চেয়ে বয়সে কিছু বড়, ছোটদার বন্ধু। লেখাপড়া তেমন হয়নি, তবে ভালো ফুটবল খেলতো ছেলেটা। সেই জোরে রেলে চাকরি পেয়েছিল। এ পাড়ায় বিস্তর মারপিট করেছে সে, মার খেয়েছেও অনেক। একবার নন্দরানীর স্কুলে যাওয়া সে প্রায় বন্ধ করেছিল, রাস্তায় রোজ দাঁড়িয়ে থেকে। বোধহয় নিজেদের বাসায় সে কখনো নন্দরানীকে আরো ঘনিষ্ঠভাবে কিছু করেছিল। নন্দরানী মার কাছে এসে একদিন মানিকের নামে নালিশ করে কেঁদে ফেলে। রিংয়ের বাইরে আমি কদাচিৎ কাউকে মেরেছি। যে দু একজনকে মেরেছি তার মধ্যে মানিক একজন। দেশপ্রিয় পার্কের গোড়ায় তাকে ধরেছিলাম। সে আমার চোখে আঙুল ঢুকিয়ে দিতে চেষ্টা করেছিল, লাথি ছুঁড়েছিল পেটে, কিন্তু তখন আমি ছমছমে লড়িয়ে। আমার শরীর প্রজাপতির মতো হালকা, লোহার মতো শক্ত। সে লজ্জার কথা মানিক কাউকে বলেনি কখনো, কেবল ছোটদা বোধহয় টের পেয়েছিল, তাই আমাকে খুব বকেছিল। বয়সে বড় ছেলের গায়ে হাত দাও, খুব বক্সিং শিখেছ? তার উপর মানিক আমার বন্ধু, ওদের বাড়িতে আর মুখ দেখানোর উপায় নেই, ছি ছি। ছোটদার জন্যেই মানিক মার খেয়েও দমেনি। নন্দরানীর স্কুলের পথে দাঁড়িয়ে থাকতো, চিঠি দিত, নববর্ষে বিজয়ার কার্ড পাঠাতো। নন্দরানীও ক্রমশ নালিশ করতে ভুলে যাচ্ছিল, কারণ সেটা স্তাবকতা গ্রহণ করারই বয়স। বাধ্য হয়ে আমরা নন্দরানীর বিয়ে দিয়ে দিই। মানিকের ছবিটার দিকে চেয়েছিলাম। বহুকাল দেখা হয় না। রেলের চাকরিতে পয়সা নেই বলে সে ব্যবসায় নেমেছে। ৩-৪ বছর আগে সে ভদ্রপুর থেকে আমাকে টেরিলিন শার্ট এনে দিয়েছিল। পুরনো শত্রুতা আর নেই। নন্দরানীও মরে গেছে। ছবির সামনে মাটিতে বসে আছে মালা, ঘাড় পর্যন্ত বব চুল, চোখে কাজল, পায়ে জুতো মোজা। চোখে কৌতূহল, ক্যামেরার দিকে চেয়ে আছে। ঠিক ওই বয়সেই তার সঙ্গে আমার পরিচয়। ওই চোখে সে আমাকেও দেখত। হয়তোবা আমিও একটু লাজুক ছিলাম, মালা তা ছিল না। টকটক করে দ্বিধাহীন পায়ে সে সিঁড়ি ভেঙে অনায়াসে উঠে আসতো। নন্দরানী বাড়িতে না থাকলেও সে আসতো। একা বাইরের বারান্দার রেলিংয়ে পিঠ হেলিয়ে দাঁড়াতো। দেখতো আমার বালির বস্তায় ঘুষি মারা।
তখনকার দিনে মেয়েদের সঙ্গে আমার মেলামেশা সহজ ছিল না। বন্য ও লাজুক বলে তার সুন্দর মুখ, পরিষ্কার সতেজ শরীর, চোখের কৌতুক এইসবের দিকে তাকাতেই পারতাম না। ভয় করত। রেলিংয়ে হেলে দাঁড়িয়ে হাসতো মালা। দু একটা কথা বলতো, ইয়ার্কি দিত। কখনো বা নিবিষ্ট মনে দেখতো আমার ছায়া লড়াই। মালাদের ছাদে উঠলে আমাদের ছাদ দেখা যায়। ভোরবেলা ছাদে যখন স্কিপিং করতাম তখন প্রায়ই পশ্চিম দিকে মালাদের ছাদে দেখতাম মালাকে। দূর থেকে ইশারা করত। এইভাবেই বুকের ধুকপুকুনি পার হয়ে একদা মালার কাছাকাছি হয়ে গেলাম। দুপুরের নির্জনতায় স্কুল পালিয়ে আসতাম। মালাদের ছাদের সিঁড়িতে বসতাম দুজনে, পাশাপাশি। কথা হতো। সেসব কথা ভালোবাসার কথা নয়। কোনো অর্থও হয় না তার। তবু দুজনে দুজনের কথা হাঁ করে শুনতাম। মালা বলতো, তোমার সত্যিকারের লড়াই আমাকে একদিন দেখাতে নিয়ে যেও তো। আমার সেই আসল লড়াই মালাকে দেখানো হয়নি আজও। আর দেখানো যাবেও না। কবে যেন মণিমালার ফেলে যাওয়া সেতার খেলার ছলে তুলে নিয়েছিল মালা। অনভ্যস্ত হাতে টুংটাং করছিল। বোধহয় সেই সময়ে অকস্মাৎ সুরের মায়াবী জগৎ হঠাৎ তাকে ধরা দিয়েছিল। তারপর গানই টেনে নিল তাকে। তার পার্থিব ঘরখানা ক্রমশ পৃথিবী ছেড়ে আমাদের সব নাগালের বাইরে ১০০, ২০০, ১০০০ তলা উঁচুতে উঠে গেল। এই সময়ে আমার ছোটদা শখের তবলা ঠোকে, ফিল্মের গান গায়। মালার উন্নতি দেখেই বোধহয় সে এক ওস্তাদের কাছে তবলা শেখার জন্য নাড়া বাঁধল। আমার প্রতি উদাসীন হয়ে গেল মালা। গ্রুপ ছবিটায় সেই সব দিনগুলি স্থির হয়ে আছে। মগ্ন হয়ে দেখছিলাম। ছবি নয়, স্মৃতি। টেবিলের ওপর প্লেট রাখার মৃদু শব্দে ঘুরে দাঁড়িয়ে ভারী অবাক হই। মালা নয়, তাদের ঝি। বলল, দিদিমণি পাঠিয়ে দিলেন। উনি কোথায়? মাথা ধরেছে খুব, মায়ের বিছানায় শুয়ে আছেন। মুহূর্তে রক্তের ঝাঁক উঠে আসে চোখে মুখে। বাসের সেই পশ্চিমা লোকটার ভদ্র ব্যবহারের স্মৃতি ভুলে যাই। ভুল হয়ে যায় সেই দীর্ঘকায় অন্ধ যুবকটির কথা। রাগে মুহুর্মুহ আঘাত করতে ইচ্ছে করে চারিদিকে। খেয়ে নিন বলে ঝি চলে গেল। একা মালার এই ঘরে আমি কি করে থাকি? এই ঘর গানের, কিন্তু আমার সব রাগ, দুঃখ বা অভিমান কখনো গান হয়ে যায়নি। আমার রাগ বহু কাল থেকে। টেবিলের সামনে গিয়ে দেখি প্লেটে সাজানো অমলেট, মিষ্টি, বাটিতে এক টুকরো মাছ, স্টিলের গ্লাসে ঠান্ডা ঘোল। কোনোটাই স্পর্শ করি না। রাগে শরীর কেঁপে কেঁপে ওঠে। গায়ে শুঁয়োপোকার রাজ্যে দাঁড়িয়ে যায়। গায়ে সেই জ্বালা। নিজের বা যে কারো সর্বনাশ করে যেতে ইচ্ছে করে। মালার সর্বনাশ আমি কি করে করব ভেবে পাই না। অদ্রির মতো সেও আমার রিংয়ের অনেক বাইরে চলে গেছে। অত দূরে আমার আঘাত পৌঁছবে না। তবু আমি তার ঘরের ভেতর ঘুরে বেড়াই। কোথায় আঘাত করব মালাকে খুঁজি। বিছানায় শোয়ানো তার ঝকঝকে তানপুরা। ইস্পাতের তার মৃদু আলোতেও ঝলকাচ্ছে। মেঝের কার্পেটে পড়ে আছে পেতলের ডুগডুগি আর ছোট্ট তবলা। পড়ে আছে হারমোনিয়াম। চারদিকে গানের খাতা, বই। বুককেসের ওপর রেডিও, রেকর্ড প্লেয়ার। খোলা কাঠের বাক্সে রেকর্ডের গাদা। গানের মধ্যেই বেঁচে আছে মালা। তার সব দুঃখ, স্মৃতি, অনুভব সবই গান হয়ে যায়। এরকম ভাবে সে সুখী। সেই সুখ নরম নদীর মতো ঢেকে রেখেছে তাকে। বাইরের আঘাত পৌঁছয় না, কিন্তু এই মুহূর্তে তাকে আঘাত করতেই হবে। তানপুরাটার তারে আঙুল ছোঁয়াতেই সেটা ঝিন করে বেজে ওঠে। আমি বাঁকা আঙুলে তারটাকে ধরে হ্যাঁচকা টান দেই। টং করে ছিঁড়ে যায়। একের পর এক 4টে তার ধনুকের টঙ্কার তুলে ছিঁড়ে পাকিয়ে যায়। ভয়ঙ্কর কাঁপতে থাকে ছেঁড়া তারের ডগাগুলি। জীবনের সবচেয়ে জোরালো ঘুষিতে ডুগির চামড়া দমাস করে ফাটিয়ে দেই। পলকের মধ্যে আমি তার গানের খাতাগুলোর পাতা ছিঁড়ে ফেলি। ফ্যানের জোর হাওয়ায় পাতাগুলি ঘুড়ির মতো উঠতে থাকে। কি হলো, কি হলো বলে ঝিটা ছুটে আসতে থাকে। রান্নাঘর থেকে মাসিমা চেঁচিয়ে বলছেন, কি হচ্ছে রে ও মালা? আমি ততক্ষণে মালার বিছানার বালিশ টেনে ফেলে দেই। দুটো রেকর্ড ছুঁড়ে ফেলি মেঝেতে। কিন্তু তবু মালার সাড়া পাওয়া যায় না। মনশ্চক্ষে দেখি সে ওধারের ঘরে শুয়ে বালিশে মুখ গুজে হাসছে। বিদ্রূপের হাসি। ঝিটা দরজার কাছে এসে থমকে দাঁড়িয়েছে। পাগল দেখার মতো ভীত চোখ তার।
কি করবে বুঝতে পারছে না। আমি তার পাশ কাটিয়ে বেরিয়ে আসি। সিঁড়ি ভেঙে আস্তে আস্তে নেমে যাই। মালা বেরিয়ে আসেনি, কিছুই করেনি। সিঁড়ি দিয়ে নামতে নামতে ওপরে মাসিমা আর ঝিয়ের গলা পাই। হুমা, কি কাণ্ড! এ কি পাগলামি! রাস্তা থেকে এক পলক ওপরের ঝুল বারান্দার দিকে তাকাই। না, মালা নেই। এই অবহেলায় উপেক্ষায় আমার শরীর আবার রাগে কেঁপে ওঠে। অসহায়ভাবে বুঝতে পারি পৃথিবীতে আমার আঁচড় কামড়ের কোনো দাগ বসে না। আমি বড় দুর্বল। ক্রিমরঙা গাড়িটার গায়ে পাতলা চাদরের মতো ধুলোর আস্তরণ পড়েছে। গাড়িটা পেরিয়ে যেতে যেতে একটু দাঁড়াই। প্রতিশোধের কথা মনে পড়ে। আমি কিছুই ভুলিনি। গাড়িটার কাঁচ তোলা, ভেতরটা ফাঁকা। সুন্দর একটা নীল তোয়ালে পড়ে আছে স্টিয়ারিং এর ওপর। মজ রঙের গদির পালিশ কি সুন্দর, তাতে চমৎকার চৌকো নকশা। গাড়ির পেছনে পালকের ঝাড়ন, সুতো দিয়ে ঝোলানো একটা সুন্দর পুতুল। অদ্রির গাড়ি। কাঁচটা কি ভেঙে দিয়ে যাব? এখানে ইট হাতে নিলেই সুন্দর প্রতিশোধ নেওয়া হয়। আমার প্রতিশোধের নেশা চেপে গেছে। লোভের মতো গাড়িটার দিকে চেয়ে থাকি, কিন্তু হঠাৎ মনে পড়ে জিনিসপত্রের ওপর প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো গভীরতা নেই। মালার মতো উদাসীন উপেক্ষা অনেকের থাকতে পারে। আমার প্রতিশোধ তাহলে আবার আমাকেই ছোবল দেবে মুখ ফিরিয়ে। গাড়ির কাঁচটা তাই ভাঙা হলো না। কেবল অন্য মনে একটা আঙুল দিয়ে গায়ের গায়ের ধুলার আস্তরণে লিখলাম, নেন্টু, প্রতিশোধ। মুখ ফেরাতেই ভারী অবাক হয়ে দেখি আমাদের দোতলার বারান্দায় বালির বস্তাটার পাশে দাঁড়িয়ে একটা মেয়ে। সে একটু ঝুঁকে কৌতূহলে আমাকে দেখছে। বড় লজ্জা পাই। ছি ছি, মেয়েটা দেখেছে আমি অদ্রির গাড়ির গায়ে আঙুল দিয়ে কি লিখছি। আমাকে পাগল ভাবছে হয়তো। মুখ নামিয়ে আমি গাড়ির দরজা পেরিয়ে ধীরে ধীরে সিঁড়ি ভাঙতে থাকি। মেয়েটা কে ভেবেই পাই না। অদ্রির সঙ্গে এসেছি কি কে জানে। একটু পরেই মেয়েটার সঙ্গে এক সমতলে দেখা হবে। ভাবতেই লজ্জা করে। পাগল, আমি একটা পাগল। উপরে উঠেই প্রথমে বর্দার ঘর। সবুজ পর্দা ফেলা। পর্দার ফাঁক দিয়ে দেখা যায় অদ্রির কোলে বুবলা বসে আছে। তার হাতে খেলনা। অদ্রির মুখখানা শুকনো, চুল উঠছে, তবু তার মুখে একটা স্মিত ভাব। দরজা পেরোতে পেরোতে বৌদির ধরা গলা শুনতে পাই। বেঁচে আছে এই ঢের, এ কদিন যে কিভাবে কেটেছে। থমকে দাঁড়াই। কার কথা বলছে ওরা? পর্দা সরাতে অদ্রি মুখ তোলে। খুশির গলায় বলে, আরে নেন্টু, এসো, ভালো খবর আছে। কান্নায় বৌদির মুখ ফোলা, তবু তার মুখে একটা নিশ্চিন্তি, খুশির ভাব। বলল, তোমার বর্দা দুর্গাপুর গিয়েছিল, দাদার কাছে। আমি অদ্রির দিকে তাকাই। অদ্রি মাথা নাড়ল, বলল, পরশুদিন। ইদানিং ভুঁড়ি হয়ে যাচ্ছে বলে বিকেলের দিকে একটু টেনিস খেলি। পরশুদিন টেনিস খেলে ফিরে দেখি বাসার গেটের কাছে ভিখিরির মতো চেহারায় সত্য দাঁড়িয়ে আছে। প্রথমটা চিনতেই পারিনি। গালে কাঁচা পাকা দাড়ি, চুল জট বেঁধেছে, গায়ে ভীষণ ময়লা, না ঘুমানো চোখ খুব লাল। কষ্টে চিনতে পারলাম। প্রথমটায় কোনো কথাই বলে না। জিজ্ঞেস করলে হয় হাসে, নয়তো গম্ভীর হয়ে থাকে। বাথরুমে গিয়ে অনেকক্ষণ ইচ্ছে মতো স্নান করলো, দাড়ি টাড়ি কামালো। বলল, রাতে মুরগির ঝোল দিয়ে ভাত খাবো। সঙ্গে সঙ্গে চাকরকে দিয়ে মুরগি আনালাম। খুব তৃপ্তির সঙ্গে খেলো। পাছে পালায় সেই ভয়ে আমি সঙ্গে নিয়ে শুলাম। কিন্তু কথাবার্তা হলো না। সারা রাত পাথরের মতো ঘুম হলো। উঠল অনেক বেলায়। রবিবার ছিল কাল। কাজে নিজে দেখে শুনে ভালো রান্নাবান্না করালাম। ভাবলাম তোমাদের কাছে একটা টেলিগ্রাম করে দেই। সত্য বোধহয় সেটা আন্দাজ করে বলল, বাড়িতে কোনো খবর দেবেন না। সম্ভবত পুলিশ আমাদের বাসার দিকে নজর রাখছে। ফলে সারাদিন সত্য শুয়ে বসে রইল। দু চারটে কথা থেকে যা বুঝতে পারলাম, এ কদিন সে পায়ে হেঁটে হেঁটে ঘুরেছে। যতদূর মনে হলো সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল না। সে ঘুরেছে একা একা। কেন ঘুরেছে তা সঠিক করে বলল না। কেবল বলল, আশপাশটা একটু দেখে নিচ্ছি আর কি। এত বয়স পর্যন্ত তো কলকাতায় চাপা পড়ে রইলাম। আমি রাজনীতির কথাও জিজ্ঞেস করলাম। ও একটু ভেবেচিন্তে বলল, রাজনীতি মানে হচ্ছে শ্রেষ্ঠ নীতি। সেই নীতি ঠিক করতে একটু সময় নেওয়া দরকার।
মনে হলো ওর ভেতরে একটু দ্বিধার ভাব এসেছে। বিকেলের দিকে বলল, আমার জুতো জোড়া ছিঁড়ে গেছে, এক জোড়া জুতো কিনে দিন, আর 10টা টাকা। দিলাম। বিকেলে খুব নেশা করে ফিরল, একটু মাতলামি করলো, বুবলার কথা বলে কান্নাকাটি করলো কিছুক্ষণ। আজ সকালে উঠে দেখি নেই। তোলপাড় করে আশেপাশে খুঁজলাম, কোথাও নেই। আরো খুঁজবার জন্য লোক লাগিয়ে আমি চলে এসেছি। ভাবছি রানুকে নিয়ে যাব। রানু আমার কাছে কয়েকদিন থাক। যদি সত্য ফেরে বা ওকে খুঁজে পাওয়া যায়, তবে ওখানে রানুর সঙ্গে ওর দেখা হতে পারবে। আমার মনে হচ্ছে সত্য ফিরবে ঠিক। আমার বাসাটা সেন্টার করে চারদিকে ঘুরবে। রানু বা বাচ্চাদের সঙ্গে দেখা হলে মনটা নরম হবে ওর। ওসব পাগলামি কমে যাবে। অদ্রির দিকে একাগ্রভাবে তাকিয়েছিল বৌদি। যেন যতবার অদ্রি গল্পটা বলবে ততবার সমান মনোযোগে সে শুনবে। অদ্রির কথা হয়ে গেলে বৌদি আমার দিকে ফিরে ছেলে মানুষের মতো বলল, যাবো ঠাকুরপো। আমি হেসে বললাম, যাওয়াই তো উচিত। মা বাবাকে খবর দাও, ওদের ঘটনাটা জানানো দরকার। বৌদি বলল, যাচ্ছিলাম, তুমি এসে গেলে। দাদা গল্পটা শুরু করলো, তাই যাওয়া হলো না। বৌদি উঠে গেল। একটু বাদেই হতচকিত বাবা আর মা ঘরে এসে ঢুকলো। বাবা নিজেকে সামলানোর চেষ্টা করতে গিয়ে লাল হয়ে গেছেন, গলা কাঁপছে। মা কেঁদে ফেলেছে, চেঁচিয়ে বলেছে, হো বাবা অদ্রি, আমার ছেলে নাকি বেঁচে আছে। সবাই বলে মেরে ফেলেছে। বলো বাবা, তার কথা বলো, সে কেমন, কোথায়? অদ্রি উঠে হাত ধরে মাকে বসালো। বাবা চেয়ারে বসে গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। ঘরে যখন এই দৃশ্য, তখন হঠাৎ চোখে পড়ল বারান্দার দরজায় সেই মেয়েটি দাঁড়িয়ে। অদ্রি দাদার কথা বলছে, সকলের চোখ তার দিকে। শুধু মেয়েটি এক দৃষ্টে আমাকে দেখছে, চোখে ভীষণ কৌতূহল, যেন বা সে আমাকে গুরুতর কোনো অন্যায় করতে গোপনে দেখে ফেলেছে। লজ্জায় চোখ নামিয়ে নিলাম। দাদার কথা শুনতে শুনতে মেয়েটির কথা ভুলেই গিয়েছিলাম। ও দেখেছে আমি অদ্রির গাড়ির গায়ে ধুলোর আস্তরণে লিখে রেখেছি, নেন্টু, প্রতিশোধ। আরেকবার মেয়েটির দিকে তাকাই, দেখি তার ঠোঁটে চাপা কৌতুকের হাসি। পরনে নীল শাড়ি, নীল ব্লাউজ, কানে নীল পাথরের দুল, পায়ে নীল চটি, লালচে রঙের চুল এলো করে বাঁধা। ফর্সা, খুব সুন্দর চেহারা তার। এত সুন্দর কেবলমাত্র ধনীদের ঘরেই জন্মায়। সবচেয়ে আশ্চর্যের কথা, তাকে আমি কোথাও দেখেছি। কোথায় তা মনে পড়ছিল না। তার চোখে আমার চোখ আটকে গিয়েছিল, ছাড়াতে পারছিলাম না। ঘরের ভিতরে সবাই বর্দার কথা নিয়ে মগ্ন হয়ে আছে। সিঁড়ির দিকে দরজায় দাঁড়িয়ে আমি, আর বারান্দার দিকের দরজায় দাঁড়িয়ে সে, দুজনে দুজনের দিকে তাকিয়ে। কেউ আমাদের এই তুচ্ছ ঘটনাটি লক্ষ্যই করে না। মেয়েটি দেখছে এক গোপন অপরাধীকে, যাকে সে ছাড়া কেউ শনাক্ত করতে পারে না। আমি দেখছি শনাক্তকারীকে, যাকে আমি সঠিক চিনি না, কিন্তু চেনা চেনা মনে হয়। কিন্তু মনে না পড়েও উপায় ছিল না। অত সুন্দর মেয়ে তো আমি খুব বেশি দেখিনি। ভাবতে ভাবতে মনে পড়ে গেল, এই তো অদ্রির মঞ্জু। বিয়ের আসরে দেখেছিল আমার অপমান। একটু আগে সেই আবার দেখেছে। অদ্রির গাড়ির গায়ে আমি প্রতিশোধের কথা লিখে রাখছি। এর কাছ থেকে আমি কি করে পালাবো? চোখ নামিয়ে আমি আস্তে আস্তে সরে গেলাম। জামা কাপড় পাল্টে কল ঘরে গিয়ে অনেকক্ষণ জল ঢালি গায়ে। গায়ে আজ বড্ড জ্বালা। স্নান সেরে রান্নাঘরে ঢাকা ভাত খেয়ে এসে দেখি বৌদি বিস্তর ট্রাঙ্ক বাক্স খুলে জামা কাপড় বের করে সুটকেস গোছাচ্ছে। মা সামনে বসে বলছে, ওই কমলা রঙের শাড়িটা নিলে না? সত্য ওই রংটা পছন্দ করে কিনে দিয়েছিল তোমায়। বৌদি লাজুক হেসে বলে, আর জায়গা কোথায় মা? মা বলে, হবে হবে, দরকার হলে তোমার শ্বশুরের সুটকেসটা নাও না, ওখানে গিয়ে সেজে গুজে থেকো। বেনারসিটা পড়ে রইল তো। বৌদি বলল, এই গরমে বেনারসি? তাতে কি, বিয়ের পর তো পরোইনি। মা বলতে বলতে আমার দিকে তাকায়, নেন্টু, একটু মিষ্টি এনে দে, ওরা ভর দুপুরে এসেছে, তোর ঘরে পাখার তলায় বসিয়ে রেখেছি। ও ঘরে যাস না এখন, মিষ্টিটা এনে দিয়ে বরং আমাদের বিছানায় গিয়ে শো। মিষ্টি এনে দিয়ে মার ঘরের দিকে যাচ্ছিলাম। অদ্রি বাইরে বেরিয়ে এসে ডাকল, নেন্টু, শোনো, মঞ্জু তোমাকে ডাকছে। ভীষণ সংকুচিত হয়ে পড়ি।
স্নানের পর হঠাৎ স্নানের আগের যাবতীয় অপরাধের বোধ এসে আমাকে চেপে ধরে। জিজ্ঞেস করি কেন? অদ্রি চাপা হেসে বলে, হেসো না, ও বলছে তোমাকে ও চেনে। আমি ভ্রু কুঁচকে তাকাই। অদ্রি হাসে। ঘাবড়েও না, এসো। আমার বিছানাতেই মঞ্জু বসে আছে। গরমের জন্য জানালা বন্ধ। ঘরটা ছায়া ছায়া। মঞ্জুকে আবছায়ায় আরো সুন্দর দেখায়। হাত জোড় করেই হেসে বলল, বসুন, একটু কথা বলি। মেয়েদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় আমার অজানা। কাঠের মতো তার সামনের চেয়ার টেনে বসি। একটু বেপরোয়া হওয়ার চেষ্টা করে বলি, আপনি আমাকে চেনেন শুনলাম। গলাটা কেঁপে গেল। একটা নাকি সুর এসে গেল। মঞ্জু তার মাথায় সুন্দর একটা ঝাপটা মেরে বলে, খুব ভালো চিনি না, একটু একটু চিনি। অদ্রি সিগারেট ধরিয়ে আমার দিকে চেয়ে বলে, আমাকে কিন্তু মঞ্জু কিচ্ছু বলেনি নেন্টু, শুধু বলেছে ওই ভদ্রলোককে আমি চিনি, ডেকে আনো, আলাপ করব। আমার চোখ মেঝে নেমে যায়। ঘামতে থাকি। প্রথমত তার গা থেকে খুব দামি বিদেশি সুগন্ধি বাতাস ভরে তুলেছে। দামি শাড়ি পরনে। সে অসম্ভব সুন্দর। এসব আভিজাত্যের মুখোমুখি হলে আমার মন শক্ত হয়ে ওঠে। আঘাত করতে ইচ্ছে করে। আমি এসব সইতে পারি না। দ্বিতীয়ত, তার মুখের রহস্যময় হাসি দিয়ে সে বোঝাতে চাইছে সে আমার গোপন খবর রাখে। আমি তাই আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে থাকি। মাথাটা এলোমেলো হয়ে যায়। মিষ্টি নিয়ে ফেরার সময় আমি বুদ্ধি করে অদ্রির গাড়ির গায়ের লেখাটা মুছে দিয়ে এসেছি। তবু মনটা স্থির হয় না। দোতলা থেকে পরিষ্কার লেখাটা দেখা যাচ্ছিল, নেন্টু, প্রতিশোধ। মুছতে বড় দেরি হয়ে গেছে। তার আগে এই মেয়েটি জেনে গেছে আমি তার অদ্রির ওপর প্রতিশোধ নিতে চাই। মঞ্জু তার ছোট্ট রুমালে থুতনির ঘাম মুছল। বলল, রানুর বিয়ের সময় আপনাকে দেখেছিলাম। বলেই সে হাসতে থাকে। আমার চোখ মুখ ঝেঁজে ওঠে। আমি মুখ তুলি। আর কোথায়? একটা পোস্ট অফিসে। আর একটা মিছিলের মুখোমুখি। সেদিনই আপনাদের এই বাসায় রানুর সঙ্গে দেখা করতে আসি। চলে যাওয়ার সময় সিঁড়িতে আপনার সঙ্গে দেখা। রানু পরিচয় করিয়ে দিয়েছিল, কিন্তু আপনি গ্রাহ্য করেননি। খুব অন্যমনস্ক ছিলেন। একটা শ্বাস ফেলে বলি, মনে নেই। মঞ্জু খুব হাসে। হাসি মেশানো গলায় বলে, আরেকবার। চমকে উঠে বলি, কোথায়? সে মাথা নাড়ে। সেটা বলবো না, থাক। বলল না। গোপন থাকলো তার আর আমার মধ্যে। প্রতিশোধের কথাটা খুব বুদ্ধি করে চাপা দিল মঞ্জু। আমি নিশ্চিন্তের শ্বাস ছেড়ে বললাম, কাছাকাছি পাড়ায় থাকলে এরকম দেখা সাক্ষাৎ হয়। তার প্রেমিকের সামনেই অপলক চোখে সে আমায় দেখে কিছুক্ষণ। বলে, মিছিল আটকানোটা কিন্তু অন্যায় সাহস, প্রায় পাগলামি। অদ্রি মিষ্টির প্লেট হাতে ঝুঁকে পড়ে আমায় বলল, কি করেছিলে? মঞ্জু হাসি থামিয়ে বলে, সে এক উদ্ভট কাণ্ড, কিন্তু আমার খুব মজা লেগেছিল। বলেই মঞ্জু পা দোলায়। আমার দিকে চেয়ে মিটমিট করে হেসে বলে, আপনি এরকম আর কি কি করেছেন তা জানতে ইচ্ছে করে, বলবেন? আমি হাসি। তার আর আমার মধ্যে এক ইঙ্গিতময় কৌতুকের খেলা চলছে। অদ্রি তাই কৌতূহল বোধ করে না। কবজি উল্টে ঘড়ি দেখে বলে, ইস, 3টে বাজে। রানুটা দেরি করছে, দিনকাল ভালো না, ফিরতে রাত হয়ে যাবে। দাঁড়াও, রানুকে তাড়া দিয়ে আসি। অদ্রি উঠে যেতেই মঞ্জু আবার আমাকে দেখে। বলে, আমি একটু বেশি কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। আমি একটা শ্বাস ফেলে হাসি। বলি, না, আপনি খুব বেশি বলেননি, ধন্যবাদ। মঞ্জু হাসে। আমি ঘর ছেড়ে বেরিয়ে আসি। বুবলাকে একটু কোলে নেই। মিনুকে একটু আদর করি। বৌদির সঙ্গে রসিকতা করতে থাকি। বলি, বৌদি, তোমাদের হানিমুন দুর্গাপুরেই হচ্ছে তাহলে? বৌদি ম্লান হাসে। বলে, আর কি করো না। তোমরা দুটি ভাই আমাদের যা জ্বালাচ্ছ, ভগবান করুন তোমার যেন বিয়েই না হয়। বৌদির কানে কানে বলি, তাহলে তোমার আইবুড়ো বোনটার গতি হবে কি করে? বৌদি তেড়ে এসে বলে, থাক ওসব মুখের কথা, শুনুকে তো তুমি চোখেও দেখনি। গোছগাছ করে ওরা রওনা হয়ে গেল। সামনের সিটে অদ্রির পাশে বসা মঞ্জু একবার গলা বের করে মুখ টিপে হাসলো মাত্র, কথা বলল না। মনে মনে নিজেকে বললাম, নেন্টু, অদ্রির ওপর যদি প্রতিশোধ নিতে হয় তবে ওর গাড়ির ওপর নিও না। প্রতিশোধের জন্য রয়েছে ওর মঞ্জু। মঞ্জুর ওপর নিও। ও অত সুন্দর কেন?
সুন্দর যা কিছু নষ্ট করে দাও। বর্দার যা হোক একটা খবর পাওয়া গেছে, কিন্তু সেজন্য আমি নিশ্চিন্ত বোধ করি না। আমার পাগল পাগল লাগে। ওদের গাড়ির ওপর থেকে প্রতিশোধের কথাটা মুছে দেওয়া গেছে। মালা তার তানপুরা সারিয়ে নেবে, তবলা ছেয়ে নেবে, গানের খাতা বেঁধে নেবে আবার। কিন্তু আমি কি কিছুতেই প্রতিশোধের কথা ভুলব না? থানার ওসি ভদ্রভাবে আমার গায়ের ব্যথার কথা জিজ্ঞেস করেছেন বন্ধুর মতো। তবু আমি ভুলি না। কিন্তু বাস্তবিক আমি এসব ভুলতে চাই। পৃথিবীর যাবতীয় অপমান ইতরতার উত্তরে সেই দীর্ঘকায় অন্ধ যুবকটির মতো নম্র গলায় বলতে ইচ্ছে করে, ছোট দিজিয়ে না মাজি। কিংবা সেই পশ্চিমা বুড়োর মতো সহজেই স্বার্থ ত্যাগ করে বলতে ইচ্ছে করে, বইসুন না বইসুন। এবার আমরা আবার শুনবো মঞ্জুর কথা। মার প্রেশার খুব বেড়ে গেছে, হার্টও ভালো না। এমনিতে প্রেশার তো ছিলই, তার উপর পরশুদিন দুপুরে একটা কাণ্ড হয়ে গেল। আমাদের বাড়ি থেকে দক্ষিণে গলির মধ্যে একটা স্কুল আছে। নীল প্যান্ট আর সাদা শার্ট পরা ছেলেরা পিঠে ব্যাগ নিয়ে গুটগুট করে স্কুলে যায়। সকাল 10:30টায় রোজ তাদের প্রেয়ারের সুর আমাদের ঘরে ভেসে আসে, আগুনের পরশমণি। আমার মায়ের খুব ছেলের শখ ছিল। পরপর আমরা 3 বোন মাকে হতাশ করি। শরীর খারাপ হয়ে যাওয়ায় মা আর বাচ্চা পেটে ধরতে সাহস পাননি। এই বয়সে মার ওই ইচ্ছে আর পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। মার মনে স্বাদটা কিন্তু রয়ে গেছে, আমি তা টের পাই। কতদিন দেখেছি মা রেলিং ধরে ঝুঁকে 3 তলা থেকে সকাল 10টায় স্কুলের বাচ্চা ছেলেদের নিবিষ্ট মনে দেখে। পুঁটে পুঁটে ছেলেরা হল্লা করতে করতে যায়। তাই দেখে মার মুখে এক বিহ্বলতা ফুটে ওঠে। টিফিনের সময় ছেলেগুলো সর্ষে দানার মতো পিলপিল করে এধার ওধার ছড়িয়ে পড়ে। মা নিচের তলায় নেমে যায় তখন। কত ছেলে এসে আমাদের বাড়ি থেকে জল আর বিস্কুট খেয়ে যায়। শীতকালে অন্তত একদিন মা ওই স্কুলে 4 ঝুড়ি কমলা লেবু পাঠায়। গ্রীষ্মকালে একদিন পাঠায় ল্যাংড়া আম। আমি বাড়াবাড়ি দেখে কখনো সখনো রাগ করে বলি, অত প্রশ্রয় দিও না, ছেলেগুলো পেয়ে বসবে। মা ম্লান মুখে হেসে বলে, আমার বড় ইচ্ছে করে বাড়িতে একদিন বাল ভোজন করাই, কিন্তু তাতে তো আরো রাগ করবি। সে যাই হোক, ওই স্কুলের ছেলেদের সঙ্গে আমাদের বাড়ির একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। মা যখন রেলিংয়ে দাঁড়ায় তখন ওই ছেলেদের অনেকেই মুখ তুলে মাকে ডেকে যায়, আন্টি। কেউ বলে মাসিমা। মা হাত নাড়ে, তারা চলে যায়। মা কখনো সখনো আমাকে ডেকে ছেলেদের চিনিয়ে দেয়। ওই যে ফর্সা ছেলেটা, ওর মা নেই, বাবা আবার বিয়ে করেছে। আর ওই যে রোগা মতন, ও হচ্ছে বাবলু, ভীষণ দুষ্টু। আর ওই যে, মা বলে যায়। আমি কখনো বা কৌতূহল বোধ করি, কখনো বা করি না। কিন্তু ছেলেগুলো আমাকেও চেনে ঠিক। রাস্তায় কখনো সখনো চমকে উঠে শুনি অচেনা ছেলে ডেকে বলছে, দিদি কোথায় যাচ্ছ? চমকে উঠে হেসে ফেলি। একরকম ভালোই লাগে। একদিন গড়িয়াহাটায় একটা বাচ্চা আমার হাত জড়িয়ে ঝুলে পড়েছিল, দিদি, ও দিদি। সঙ্গে তার বাবা আর মা। সে আমার হাত ধরে টেনে নিয়ে যায় তার মায়ের কাছে আর বলে, আন্টির মেয়ে, আমাদের দিদি। কি লজ্জায় পড়েছিলাম। ছেলেটির মা বাবা দেখলাম মার কথা খুব জানে। ভদ্রমহিলা বললেন, আপনার মার কথা শুনে শুনে কান কালা হয়ে গেছে। শুনে লজ্জা পাই। ছেলেরা আমাকে যে রাস্তাঘাটে দেখে ডাকে, খুশি হয়, মা বাবার কাছে নিয়ে যায়, সে তো আমার জন্য নয়। আমার ভালোবাসা তারা পায়নি, তবু তাদের আন্টির মেয়ে বলে আমার এত আদর। টিফিনের সময় আমাদের নিচের তলায় রাজ্যের ছেলেরা এসে মাকে ঘিরে ধরে, জল খায়, বিস্কুট নিয়ে পকেটে পরে গল্প করে কত। মা প্রত্যেকের নাম, বাড়ির খবর রাখে, কিন্তু আমি তাদের অধিকাংশকেই চিনি না। রাস্তাঘাটে তাই আমাকে লজ্জা পেতে হয়। তবু ভালোই লাগে। কখনো সখনো রেলিং ধরে দাঁড়িয়ে আমিও তাদের দেখি। তারা হাসে, হাত নাড়ে, ডেকে যায়। যা বলছিলাম, পরশুদিন দুপুরে রোজকার মতো মা বিছানা ছেড়ে উঠে সিঁড়ির মুখে গিয়ে মদনকে ডেকে বলল, হো মদন, জলের ড্রামটায় বরফ ফেলেছিস তো? বিস্কুটের প্যাকেটগুলো খুলে প্লেটে রাখ, সময় হয়ে এসেছে। এই বলে মা বারান্দায় গিয়ে প্যাকেটগুলো খুলে প্লেটে রাখে। সেই সময় হঠাৎ রাস্তায় একটি চেঁচামেচি শোনা গেল, কয়েকটা দৌড় পায়ের শব্দ।
বারান্দায় মা উৎকণ্ঠ হয়ে টিফিনের ঘন্টার শব্দ শোনার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ চেঁচিয়ে বলল, "কি হয়েছে রে? ওরে কি হয়েছে? ওই বড় বড় ছেলেগুলো দৌড়ে পালাচ্ছে কেন? ও মঞ্জু, দেখে যা।" আমি উঠতে উঠতেই দুটো বোমার শব্দ শোনা গেল। আমি বেরিয়ে দেখি মা রেলিংয়ের উপর দিয়ে আধখানা শরীর বাইরে ঝুলিয়ে দিয়েছে। মাকে টেনে আনি। দেখি মার মুখ সাদা, কপালে ঘাম, ঠোঁট কাঁপছে। আমার দিকে বড় বড় আতঙ্কের চোখে চেয়ে মা বলল, "কতগুলো বড় ছেলে স্কুলটার দিক থেকে দৌড়ে এলো। ওরা স্কুলের ছেলে নয়, হাতে বড় বড় ছোড়া ছোট টিন। দৌড়ে পালিয়ে গেল। ওই শোন, স্কুলের দিকটায় খুব গোলমাল শোনা যাচ্ছে।" আমি শুনলাম। ঠিকই, স্কুলের দিকটায় গোলমাল, লোকের চিৎকার শোনা যাচ্ছে। হঠাৎ টিফিনের ঘন্টার শব্দ পাগলা ঘন্টার মতো বাজতে শুরু করলো। বাতাসে এক ঝলক ধোঁয়ার গন্ধ, বারুদের গন্ধ, কেরোসিনের গন্ধ এলো। মা ঝুঁকে দেখে চেঁচিয়ে বলল, "স্কুলটায় আগুন লেগেছে।" মার কথা শেষ না হতেই দেখি নীল প্যান্ট আর সাদা শার্ট পরা বাচ্চারা গলি দিয়ে দিশেহারার মতো দৌড়ে আসছে। ধাক্কা খেয়ে পড়ে গেল দু একজন, উঠে আবার দৌড়চ্ছে। ব্যাগ খসে যাচ্ছে কাঁধ থেকে, প্যান্টে গোঁজা জামা বেরিয়ে পড়েছে, মুখ রক্তাভ। আতঙ্কে তাদের চোখ বড় হয়ে গেছে। দৌড়ে নিচে নেমে গেলাম। সদর খোলাই ছিল। পিলপিল করে বহু ছেলে ঢুকে পড়ল বাড়িতে। আমি দুহাতে তাদের টেনে আনতে লাগলাম। তারা দিশেহারার মতো চেঁচাচ্ছে, "আন্টি, আন্টি, দিদি।" কয়েকটা বাচ্চা কাঁদছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই সবাই একসঙ্গে চেঁচিয়ে বলতে শুরু করলো। স্পষ্ট কিছুই বুঝতে পারি না। শুধু এইটুকু বোঝা গেল, কয়েকটা বাইরের বড় ছেলে ছোরা নিয়ে স্কুলে ঢুকেছিল। তারা বলে গেছে ছেলেরা স্কুলে এলে খুন করা হবে। মাস্টার মশাইদের বলেছে স্কুল বন্ধ করে দিতে, হাফ ইয়ারলি পরীক্ষা যেন না হয়। এইসব বলে তারা স্কুল বাড়িতে কেরোসিন আর পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে গেছে, বোমা মেরেছে। কাঁদুনে ছেলেগুলোকে কোলের কাছে টেনে এনে চুপ করালাম। তারপর বাচ্চাদের মধ্যে বসে রইলাম অনেকক্ষণ। তাদের মধ্যে অনেকেই আন্টির খোঁজ করছিল। তখন আমার খেয়াল হলো মা নিচে আসেনি। তাড়াতাড়ি উপরে উঠে গিয়ে দেখি মা মাঝখানের ঘরে মেঝের কার্পেটের ওপর শুয়ে আছে। মুখটা টকটকে লাল, কপালের দুধারে শিরা ফুলে উঠেছে। জ্ঞান আছে, কিন্তু কথা বলতে পারছে না, কেবল কাঁদছে। পরশুদিন থেকে মা বিছানা নিয়েছে। আমাদের বাড়িটা বড্ড ফাঁকা। বাবা সকালে বেরোয়, ফিরতে ফিরতে রাত হয়ে যায়। সারাদিন কেবল আমি আর মা। আমাদের বাড়িতে কারো অসুখ বিসুখ হলে আমরা সেবা করি না, ভাড়া করা নার্স আসে। এবারও এসেছে, কাজে আমার কিছু করার নেই। কেবল সারাদিন কয়েকবার মার ঘরে যাই। মা কেবলই জিজ্ঞেস করে, "মঞ্জু, ওদের কিছু হয়নি তো?" "না।" "ঠিক বলছিস না লুকোচ্ছিস?" "হয়নি, বিশ্বাস করো, হলে হইচই শুনতে পেতে।" মা একটু চুপ করে থাকে। বলে, "জলের ড্রামে মদনকে বরফ ফেলে রাখতে বলিস। দেরিতে বরফ ফেললে জল ঠান্ডা হবে না। আর বিস্কুটের প্যাকেটগুলো খুলে রাখিস। তুই নিজে দাঁড়িয়ে থেকে।" আমি হেসে বললি, "কার জন্য? স্কুল তো বন্ধ আছে, ছেলেরা কেউ আসছে না দুদিন।" মা চুপ করে থাকে, চোখ বোজে, বোধহয় শিশুদের স্বপ্ন দেখে। অল্প বয়সী চটপটে নার্স মেয়েটির সঙ্গে দু একটা কথা বলি। সে খুব সংকুচিত হয়ে উত্তর দেয়। ইচ্ছে ছিল এই দুপুরের নির্জনে তাকে ঘরে ডেকে নিয়ে একটু গল্প করব, কিন্তু তার সংকোচ দেখে বুঝতে পারি আড্ডা জমবে না, তাই বেরিয়ে আসি। তারপর একা ভূতের মতো সারা বাড়ি ঘুরে বেড়াই। কখনো গান গাই, কখনো কোনো পুরনো হাসির কথা ভেবে আপন মনে হেসে উঠি, কখনো বা কান্না পায়। সব জানালা দরজায় ভারী পর্দা কিংবা খসখস ঝুলছে। ঘরগুলো ছায়া ছায়া অন্ধকার। বাইরের বেলা বোঝা যায় না। সুগন্ধি ভেজা খসখস সরিয়ে এক পলক বাইরে তাকাই। দমকা গরম বাতাস শরীরে লাফিয়ে পড়ে। খরসান দুপুর বিশাল পুরুষের মতো জ্যোতির্ময়। রূপ রঙের দুপুরের দিকে খানিকক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থাকি। কোথাও যাওয়ার নেই। এই খরার দুপুরে কোথাও যেতে ইচ্ছে করে। অদ্রি কাছে নেই, রানুকে নিয়ে গেছে, কাজে আর শিগগির আসবেও না। সেদিন ওদের বাড়ি থেকে গাড়ি ঘুরিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাওয়ার সময় সেরকমই বলে গেল অদ্রি, "সাবধানে থেকো, রানুকে নিয়ে যাচ্ছি। এখন ভুতুড়ে চিঠি লিখলেই চলে আসতে পারবো না।"
রানু অনেকবার বলল, তুইও চল মঞ্জু, ওখানে আমার খুব একা লাগবে, চল কয়েকদিন থেকে আসবি। ধ্যাত, লোকে কি বলবে। রানু চোখ বড় বড় করে বলে, কি বলবে, একা তো যাচ্ছিস না, আমি যাচ্ছি। হেসে বললাম, তুই থাকলেই কি, বিয়ের আগে এত মাখামাখি ভালো নয় রানু, ওতে চার্ম নষ্ট হয়ে যায়। কথাটা সত্যি। অদ্রি আর আমার সম্পর্কটা বড্ড পুরনো হয়ে গেছে। এমন নয় যে অদ্রিকে আমি ভালোবাসি না, কিন্তু ইচ্ছে করে অদ্রি খোলস পাল্টে নতুন হয়ে আসুক, ওই রূপো রঙের দুপুরের মতো এক অচেনা পুরুষ হয়ে দাঁড়াক আমার সামনে, আমাকে ছিঁড়ে খুঁড়ে ফেলুক। রানুর ওই যে দেওরটা নেন্টু, ও পাগল। ওদের বারান্দায় দাঁড়িয়ে একটু দূরের এক বাড়ির বারান্দায় একটা সুন্দর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। হঠাৎ দেখি নেন্টু রাস্তা থেকে সেই মেয়েটার সঙ্গে কি যেন কথা বলছে। তারপর ওপরে উঠল, মেয়েটার ঘরে গেল। ভারী অবাক হয়েছিলাম, রানুর দেওর এই ভর দুপুরে ওই মেয়েটার ঘরে কেন। একটু পরে মেয়েটা বেরিয়ে গেল, খাবারের প্লেট হাতে ঝি ঢুকলো। তারপরে দেখি নেন্টু দৌড়ে নেমে আসছে, আর ওই বাড়ির ঝি আর গিন্নি ছোটাছুটি করছে। কিছু একটা কাণ্ড করে এসেছে ছেলেটা, সন্দেহ নেই। তারপরে দেখি অদ্রির গাড়ির সামনে দাঁড়িয়ে কি বিড়বিড় করলো, আঙুল দিয়ে গাড়ির গায়ে লিখল, নেন্টু, প্রতিশোধ। ভীষণ মজা লাগছিল আমার। অদ্রির ওপরও কি প্রতিশোধ নিতে চায়, কেন? নাকি ও প্রতিশোধ নিতে চায় নিজের ওপর? পরে রানুকে জিজ্ঞেস করেছি, তোর ছোট দেওরের মাথায় কি একটু ছিট আছে? রানু বলল, একটু আছে বোধহয়, তবে আমার কর্তাটির মতো নয়। দুই ভাইয়ে মিল আছে অনেক। কেন? হেমনি তোদের বাড়ির পূর্ব দিকে একটা লাল বাড়ি আছে, সামনে কৃষ্ণচূড়া গাছ। ওই বাড়িটার দোতলায় একটা খুব সুন্দর মেয়ে থাকে। মেয়েটা কে রে? রানু একটু ভেবেচিন্তে বলল, ও তুই মালার কথা বলছিস? মালা দত্ত, রেডিওতে গান গায়, ওর সঙ্গে আমার সেজ দেওরের বিয়ে হবে সেই কথা আছে, বলে হাসলো রানু। আসলে বিয়ে হবে কিনা কে জানে। কেন? রানু কুলকুল করে হাসলো, বলল, ও মেয়েকে একদম বোঝা যায় না। শুনি একসময় নেন্টুর সঙ্গেও সেই কথাই ছিল। মেয়েটা কেমন যেন, আমার মাঝে মাঝে মনে হয় ও বোধহয় গানকেই একমাত্র ভালোবাসে, আর কিছুকেই নয়, আর কাউকেই নয়। সেই থেকে আমি মাঝে মাঝে নেন্টুর কথা ভাবি, মালার কথাও। ওদের দুজনের সম্পর্ক কি তা বুঝতে চেষ্টা করি। নেন্টু ওই বাড়ি থেকে দৌড়ে নেমে এসেছিল কেন, সেই রহস্য নিয়েও মনে মনে নাড়াচাড়া করি। কয়েকটা ঘটনার টুকরো আমাকে দেয়া হয়েছে যেন, গল্পটা সাজাতে হবে। সেই থেকে চেষ্টা করছি সাজাতে, হচ্ছে না। হচ্ছে না নেন্টুর জন্যই। ও যদি স্বাভাবিক মানুষ হতো তবে গল্পটা আমি অনায়াসে সাজাতে পারতাম। কিন্তু যখনই রানুর বিয়ের আসরে অদ্রির দিকে ওর সেই চোখ তুলে তাকানো মনে পড়ে, কিংবা পোস্ট অফিসের সেই লোক হাসানোর চেষ্টা, মিছিলের সামনে দাঁড়ানো, কিংবা অদ্রির গাড়ির গায়ে লেখা প্রতিশোধের কথা, তখনই সব গোলমাল হয়ে যায়। সবচেয়ে বেশি অবাক লাগে সেদিন রানু যখন ওর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল, তখন ও আমার দিকে তাকায়নি। আমার দিকে তাকায় না এমন মানুষ আমি দেখিনি। তাই গল্পটা ঠিকঠাক খাপ খায় না, এখানে ওখানে সুতো ঝুলে থাকে। আশ্চর্য হই, পুরুষের আমি কিছুই জানি না। এক অদৃত আর সমস্ত পুরুষ নয়, অথচ পুরুষ বলতে আমি মাত্র তাকেই জানি। বিকেলের দিকে হাবুলদা এলেন, মার অসুখের খবর পেয়ে এসেছেন। আমার দিকে একবার চোখ নাচিয়ে কি খবর বলে মার ঘরে ঢুকে গেলেন। হাবুলদা এরকমই আসেন, বাতাস বা চড়াই পাখির মতোই তার অবাধ যাতায়াত, সকলের বাড়িতেই। আমার বাবা হাবুলদাকে একদম সহ্য করতে পারেন না, বলেন, ওটা একটা মাদি পুরুষ। বাস্তবিক হাবুলদা বড্ড সাজানো গোছানো পুতুলটির মতো। রোজ দাড়ি কামান, কেয়ারি করে চুল আঁচড়ান, ধুতিটি পাঞ্জাবিটি রোজ পরিপাটি, জুতোর পালিশ, আয়না দেখলেই সামনে একটুক্ষণ দাঁড়াবেন। হাবুলদার চোখের নিচে একটু কাজল টানার ক্ষীণ রেখা চোখে পড়ে, পাউডার স্নোর গন্ধ পাওয়া যায়। গড়িয়াহাটার দিকে কিছু ছেলে সন্ধেবেলা রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেয়, তাদের মুখে স্নো পাউডার, ঠোঁটে ন্যাচারাল কালারের লিপস্টিক লাগানো। এসব বুঝতে মেয়েদের কষ্ট হয় না, গা জ্বালা করে। ওরা জানেই না একটু এলোমেলো, একটু অন্যমনস্ক হলে এদের কত সুন্দর দেখায়। মেয়েদের চিরকালের প্রিয় উদাসীন পুরুষ। পুরুষের সাজ হবে রূপ রঙের দুপুরের মতো তীব্র, খরার আকাশের মতো গম্ভীর।
তার খানিকটা অচেনা থাকবে, খানিকটা চেনা। আমি ঘরে ছিলাম। মার ঘর থেকে বেরিয়ে হাবুলদা আমার ঘরে এলেন। কি করছো মঞ্জু? কিছু না। একটা ফাংশনে যাবে? কার্ড আছে, শাস্ত্রীয় সঙ্গীত। ইচ্ছে করছে না, বড্ড গরম। হাবুলদা হাসেন। বলেন, তবে ঠান্ডা ঘরে যাই চলো। এই তো কাছে প্রিয়া সিনেমা। টিকিট পাওয়া যাবে না। নতুন বই, বড্ড ভিড়। হাবুলদা চোখ গোল গোল করে বললেন, টিকিট? আমার টিকিটের অভাব? যে কোনো হলে যে কোনো শো বলো। এরকম রোজই হয়। হাবুলদা রোজ মার ঘর থেকে বেরিয়ে আমার খোঁজ করেন। এ ফাংশন সে ফাংশনে নিয়ে যেতে চান, কিংবা বেড়াতে। ব্যাপারটা নিয়মে দাঁড়িয়ে গেছে। কথা বলতে বলতে তার চোখ আমার শরীরের উপর কাজ করে। আমি একটুও অস্বস্তি বোধ করি না। যে পুরুষ চোখে কাজল দেয় তার চোখকে আর কি ভয়, বরং শরীরটা আরো ছেড়ে দেই। মনে হয় যদি সব খুলে ফেলে হাবুলদার সামনে দাঁড়াই, তবে হাবুলদা নিশ্চয়ই ভীষণ অসহায়ভাবে কেঁদে ফেলবেন। হাঁটু গেড়ে বসে বলবেন, আমাকে ক্ষমা করো। মৃদু হেসে বলি, তার চেয়ে আরেকটা জায়গায় নিয়ে যাবেন? কোথায়? পার্ক স্ট্রিটের একটা রেস্টুরেন্টে, ঠান্ডা বিয়ার খাবো। হাবুলদা হাসেন না। খুব পেকেছ? শ্বাস ফেলে বলি, ছেলেবেলা থেকে আমি পুরুষদের ইঙ্গিত বুঝতে পারি। চলুন না, খেয়ে আসি। বলে হাবুলদার চোখের দিকে চেয়ে থাকি। উনি মনে মনে পিছু হটছেন। বুঝতে পেরে হেসে ফেলি। হাসিটাই বোধহয় তার শরীরে আগুন ধরিয়ে দিল। আমার চোখে চোখ ফেরত দিয়ে বললেন, সত্যি যেতে চাও নাকি পরীক্ষা করছো? লাফ দিয়ে উঠে বললাম, সত্যি যেতে চাই। হাবুলদা চাপা গলায় বললেন, তবে চলো মঞ্জু, দেখি কেমন পারো। 1 মিনিট, আমি পোশাক পরে নেই। ঝড়ের গতিতে আমি পোশাক পাল্টাই। আমার শরীরে সেই পাগল নাচ রক্ত নাচাচ্ছে। পাগল পাগল লাগছে। আমি সম্পূর্ণ সবুজ সাজ পরলাম। ঘরে এসে দেখি হাবুলদা চেয়ারের পিঠে মাথা রেখে চিত হয়ে সিলিং দেখছেন। মুখে দুশ্চিন্তা। আমাকে দেখে সোজা হয়ে বসে বললেন, এ যেন গ্রিন রিভলিউশন। সত্যি যাবে মঞ্জু? ভয় পাচ্ছেন? না না, আমার ভয়ের কি, ভয় তো মেয়েদের। অদ্রিবাবু যদি রাগ করেন? কেউ জানবে না, চলুন। ট্যাক্সিতে হাবুলদার পাশে বসে পার্ক স্ট্রিটে যেতে আমার একটু অস্বস্তি হচ্ছিল না। মনে হচ্ছিল আমি একাই যাচ্ছি। সঙ্গে বড়জোর আমার চাকর রয়েছে। একা হওয়ার একটা উগ্র মাতলামি আছে আমার ভিতরে। চারদিকে খরার কলকাতা, ভিখিরির চিৎকার, ঝরে যাওয়া পাতার গাছ, ধুলোটে বাতাস আর অন্ধকার ঘর আমার ভালো লাগছিল না। পৃথিবীতে কাউকেই আমার ভয় পাওয়ার নেই। অদ্রি যদি জানেও ক্ষমা করবে। সবাই ক্ষমা করবে আমাকে। হাবুলদা অদ্রির কথা জানেন। তবু আমার হাতখানা ধরলেন। বাধা দিলাম না। উনি বললেন, মঞ্জু, সেদিন মিছিল থেকে পালিয়ে না এলেই পারতে। থাকলে কি হতো? বড় বড় আর্টিস্টরা ছিলেন, ফিল্ম স্টাররা, কখন কার নজর পড়ে যেত, ভবিষ্যৎটাই পাল্টে যেত হয়তো। বলে নিজেই হাসলেন। বললেন, শেষ পর্যন্ত কোনো হাঙ্গামাই হয়নি। সেই গুন্ডা ছেলেটাকে আমরা মেরে তাড়িয়ে দিই। আমি হেসে বললাম, সেই ছেলেটার সঙ্গে কিছুক্ষণ পরেই আমার দেখা হয়েছিল। তার গায়ে একটুও মারের চিহ্ন ছিল না। হাবুলদা চমকে উঠলেন। তুমি তাকে চেনো? চিনি। কে বলো তো? বলবো না। হাবুলদা একটা শ্বাস ফেলে আমার হাতটা ছেড়ে দিলেন। সেই হাতেই পকেট থেকে রুমাল বের করে নাক মুছে বললেন, হ্যাঁ, আমি অবশ্য তাকে চিনি। একটু চমকে উঠে বললাম, কে বলুন তো? হাবুলদা আমার দিকে চেয়ে হাসলেন। তার নাম সোমসুন্দর রায়, ডাকনাম নেন্টু। একসময় নামকরা বক্সার ছিল। চুপ করে থাকি। হাবুলদা আবার হাত ধরার জন্য হাত বাড়ান। আমার একটু ঘেন্না করে। ওই হাতে লোকটা নাক মুছেছেন। আমি হাত কোলের উপর সরিয়ে নেই। হাবুলদার হাতটা সিটের উপর একা পড়ে থাকে। একটু চিন্তিত মুখে উনি বললেন, তুমি ঠিকই বলেছ মঞ্জু। সেদিন আমরা ওর খুব ক্ষতি একটা করতে পারিনি। খানিকটা বক্সিং জানে বলে বেরিয়ে গেছে। কিন্তু তাতে কিছু আসে যায় না। পুলিশে ডায়েরি করা আছে, আমরাও লোক লাগিয়েছি। ও যাবে কোথা? আমি যদি ইচ্ছে করি তবে যে কারো লাশ ফেলতে পারি কলকাতায়। ওকে আমরা ঠিক পেয়ে যাব মঞ্জু। শুনে আমার হেসে উঠতে ইচ্ছে করে। যদি এতই তোমার ক্ষমতা, তবে কেন চোখে কাজল পরো?
জানো না, কাজল পরা দুর্বলতা, ওই ক্যারি করা চুল, কামানো গাল, পরিপাটি স্ত্রী পাঞ্জাবি, এ সবই দুর্বলতা। পুরুষ তো ময়ূর নয় যে পেখম ধরবে। হাবুলদার নিজের মনেই বললেন, ছেলেটা ঠান্ডাই ছিল, হঠাৎ বড্ড নড়ছে চড়ছে। শুনেছি পুলিশের গায়ে হাত তুলেছিল বলে জেলও খেটে এসেছে। সস্তা একটা রংবাজি করে মিছিলটা আটকে আমার প্রেস্টিজ নষ্ট করেছে। ওকে ঠিক পেয়ে যাব মঞ্জু, ভেবো না। হাবুল সেন যে ফাংশন অর্গানাইজ করে তাতে কেউ মাস্তানি করেনি আজ পর্যন্ত। তুমি বলছিলে চেনো, কিরকম চেনা? আত্মীয়? আমি মুখটা বাইরের দিকে ফিরিয়ে নিলাম। বললাম, আপনি কি ভাবছেন আমি নেন্টুর জন্য ক্ষমা চাইবো আপনার কাছে? হাবুলদার থতমত খেয়ে বললেন, না না, তা ভাববো কেন? বলি, তাহলে অত কথা বলার কি দরকার? আপনার যা খুশি করবেন ওকে। ও আমার কেউ না, মুখ চিনি মাত্র। হাবুলদার চুপ করে যান। পলকের মধ্যে আমি তাকে আবার ভুলে যাই, সব ভুলে যাই। ট্যাক্সির বাইরে উদ্দাম বয়ে যাচ্ছে কলকাতার রূপলী রোদ, জ্যোতির্ময় দুপুর, একা নিঃসঙ্গ স্কাই স্ক্র্যাপার, ধুলোটে আকাশ। এখন কারও কথা মনে থাকে না। এ জায়গাটার নাম জানো? হাবুলদা ফিস করে জিজ্ঞেস করেন। কি? চাপা গলায় বলি, রেস্টুরেন্টের এই ঘরটার নাম পাগলা ঘর। মুখ টিপে হাসি। কি পাথরের মতো ঠান্ডা মেঝে, কি সুন্দর সব ডুম থেকে আলো ঝুলছে। মাঝখানে অনেকটা ফাঁকা জায়গায় স্বর্গের আলোতে নাচছে ছেলে মেয়ে। সে নাচের বাজনা বাজাচ্ছে যারা, তারা বসেছে দূরের অন্ধকারে। ড্রামের শব্দ, অদ্ভুত গিটারের শব্দ, বঙ্গ বাজছে বাজছে পিয়ানো। আলো থেকে অন্ধকারে নাচিয়েদের মুখ বারবার ভেসে উঠে মিলিয়ে যাচ্ছে। সেসব মুখে মাতাল হাসি, চোখে কুচি কুচি আয়না থেকে ছিটকে পড়া আলোর মতো মিলিয়া। মনে হয় এখানে কেউ জেগে নেই, স্বপ্নের ভিতর শুধু ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। দেয়ালের ধার ঘেঁষে ঘেঁষে গভীর গদির চেয়ার, লাল রঙের মসৃণ টেবিল, মদের মিষ্টি গন্ধে মাথা ঝিমঝিম করে। নাচ আর বাজনার শব্দ আমার বুকের ভেতরে দ্রিম দ্রিম করে প্রতিধ্বনি তোলে। সেখানে এক আদিম নাচ লুকিয়ে আছে কবে থেকে। একা ঘরে কতবার নেচেছি, মুগ্ধ হয়ে চেয়ে থাকি। কলকাতার খরা চোখ থেকে মুছে যায়। হাবুলদার ঝুঁকে জিজ্ঞেস করেন, কেমন লাগছে? দারুণ। হাবুলদার বিয়ারের লম্বা জগটা এগিয়ে দেন। খাও, আস্তে আস্তে খেও, মাংসের বড়া আসছে। তেতো বিয়ার, কিন্তু তার গন্ধটা বড় মিষ্টি। আমি আস্তে আস্তে খেতে থাকি, ভালো লাগতে থাকে। মাংসের বড়া মুখে তুলি, পেঁয়াজ খাই, পাঁপড় ভাজা দাঁতে ভাঙি, বিয়ারে চুমুক দেই, ভালো লাগতে থাকে। বহুকালকার পুরনো অভ্যেসগুলি, স্মৃতিগুলি খুলে পড়ে যেতে থাকে। সেও এক রকমের বসন খোলা। বিয়ারের ওপর আমার মনটা ভাসতে থাকে। বাজনাটা থামে। নাচের দলটা মিলিয়ে যায় অন্ধকার কোণে কোণে। বাজনাটা থামতেই আমার রক্তের তাল থেমে যায় যেন, দম বন্ধ হয়ে আসে। ঠোঁট থেকে বিয়ারের ফেনা মুছে হঠাৎ চেঁচিয়ে বলি, বাজাও। সঙ্গে সঙ্গে ঘরে আলো পাল্টে সবুজ হয়ে যায়। বাজনা বেজে ওঠে, পাগলের মতো বাজতে থাকে। সমস্ত বিদেশকে, অচেনা পৃথিবীকে, পাহাড় সমুদ্র অরণ্যকে, আদিমতাকে ঘুরিয়ে এনে আছড়ে ফেলতে থাকে নাচ ঘরের মেঝে। চারদিকে মানুষেরা দুলতে থাকে, কাঁপতে থাকে। আমি দেখি এ যেন কয়েক হাজার বছর আগেকার পৃথিবীর আরণ্যক ছায়া। গাছের ফাঁকে ফাঁকে বহুৎসব। মানুষেরা শিকারের চারদিকে ঘুরে ঘুরে জয়ের নৃত্য করছে। এখানে কেউ কারো নয়, যে যাকে চায় সে তার। অধিকারবোধহীন এ এক অবাধ উৎসব। চিতাবাঘের মতো সতেজ একটা ছেলে লাফ দিয়ে ভেসে এলো। তার মুখে দাড়ি, চৌকো চোয়াল, বিশাল কাঁধ, মুখে একটা বোধহীন লোল হাসি। মুখের চামড়া এবড়ো থেবড়ো, তাতে ব্রোঞ্জের মতো একটা রং। চোখ চিকোচ্ছে। কোন অন্ধকার থেকে সে এলো কে জানে। তামাটে রঙের ভীষণ চাপা প্যান্ট ফুঁড়ে ফুলে আছে তার সবল উরু। ঘন নীল শার্টের খোলা বোতামের ভিতর দিয়ে তার রোমশ বুক দেখা যাচ্ছে। সেই বুকে একটা সোনার চেনে ঝুলছে ক্রুশ। সে আমার টেবিলের উপর ঝুঁকে অনায়াসে বিনা দ্বিধায় স্পর্শ করলো আমার কনুই। ফিসফিস করে আবেগের গলায় বলল, মিস, ও মিস, কাম অন, আজ তোমার দিন।
এতটুকু দ্বিধা বোধ করি না। স্মৃতি নেই, বোধ নেই, কেবল দ্রিম দ্রিম করে বুকের ভিতরে যুদ্ধের বাজনার মতো কি যেন ডাকে। উত্রল সমুদ্রের মতো তার ডাক, স্তম্ভিত পাহাড়ের মতো তার আকর্ষণ, হাজার বছরের শ্যাওলায় সবুজ অরণ্যের মতো তার টান। অচেনা বিদেশ, অচেনা মানুষেরা চারদিকে। আমি তো কারো নই, আমার তো কেউ নেই, শুধু আছে মুহূর্তগুলি। আমি উঠে দাঁড়াই। বিয়ারটা ধরেছে আমাকে, মাথাটা ঘোরে, পা টলে একটু। ছেলেটা দুই বিশাল হাতে পাখির মতো আমাকে তুলে নেয়। নাচের চত্বরে সে এনে আমাকে ছেড়ে দেয়। পা টলতে থাকে আমার, মাথা ঝিমঝিম করে। আমি মাতালের হাসি হাসতে থাকি। ছেলেটার মুখ আমার মুখের উপর ছায়া ফেলে। তারপর মুহূর্তেই সে আমাকে তার বিশাল বুকের মধ্যে টেনে নেয়। বাজনার শব্দ গভীর কুয়ার ভেতর থেকে উঠে আসতে থাকে। কি গভীর শব্দ! সে আমাকে চরকির মতো ঘোরাতে থাকে। আমি তার পুরুষালী গায়ের শ্বেত গন্ধ পাই। মুখ তুলে হাসি। তার গলায় ক্রুশটা আমার গালে লাগে, ঠোঁটে লাগে। গভীর তৃষ্ণায় আমি ক্রুশটা দাঁতে চেপে ধরি। মুখে নেই, ঠান্ডা স্বাদ। ছেলেটা চোখে চোখ রেখে হাসে। অচেনা সে, বড়ই অচেনা। তবু পৃথিবীতে কে কার? আমি ক্রুশ মুখে নিয়ে হাসি। নাচের তালে আমার পা নড়ে না। বাজনা একদিকে বাজে, আমার পা পড়ে অন্যদিকে। আমি গভীর নির্ভরতায় তার বুকে মাথা রাখি। সবল হৃৎপিণ্ডের ডুবডাব ডুবডাব শব্দ শুনতে পাই। সেই তালে পা ফেলি। কে যেন চেঁচিয়ে বলে, দি গ্রিন লেডি। একটা লোহার বালা পরা হাত আমার হাত চেপে ধরে। কানের কাছে আরেকটা পুরুষ গলা বলে, কাম অন গ্রিন লেডি। পর মুহূর্তেই ছেলেটার বুক থেকে অন্য একজন কেড়ে নেয় আমাকে, চুমু খায়। উদ্দাম ড্রামের শব্দ সঙ্গীতের সব নিয়ম ভেঙে দিতে যাচ্ছে। কেউ বাজনার সাথে পা ফেলতে পারে না, তার দরকারও নেই। পাগলা ঘরে কোনো নিয়ম নেই, লজ্জাও নেই। রাগ করবে না কেউ, মানাও করবে না। আমি অনায়াসে পা ফেলতে থাকি। নাচের সব সীমাবদ্ধতা ভেঙে দিতে থাকি। এক বুক থেকে আরেক বুকে চলে যাই। অচেনা সব হৃৎপিণ্ডের শব্দ শুনতে থাকি। কে যেন এক পলকের জন্য নাচের চত্বর থেকে তার অন্ধকার টেবিলে নিয়ে যায়। তার মুখ দেখতে পাই না, শুধু লাল টকটকে জামাটা দেখি। একটা গভীর খয়েরি রঙের মদ ঝকঝকে গ্লাসে তুলে দেয় আমার মুখে। ফিসফিস করে বলে, ড্রিঙ্ক গ্রিন লেডি, ড্রিঙ্ক, ইউ হ্যাভ থ্রাস্ট। শুনে মুহূর্তেই তাকে গভীর ভালোবেসে ফেলি। চেরির গন্ধে ভরা মিষ্টি ঝাঁঝালো মদ আমার বুকের তেষ্টা ভাসিয়ে নেয়। যুদ্ধের বাজনা দ্বিগুণ হয়ে ডাকে। লাল জামা পরা লোকটা আমাকে বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে নাচের চত্বরে। কখন হাত বদল হয়ে যায়, বিভিন্ন পুরুষের ঠোঁট স্পর্শ করে আমার ঠোঁট, গাল, কপাল। শরীরে শরীর চেপে ধরে। কেউ হিংসা করে না, কেউ চিরদিনের মতো নিয়ে যেতে চায় না, ছেড়ে দেয়। মাঝে মাঝে চিৎকার ওঠে, গ্রিন লেডি। নাচতে থাকি। ভেসে যায় অতীত, স্মৃতি, সম্পর্ক, আমার সুখের স্থির জীবন। কেবল মুহূর্তগুলি দেখতে পাই। পুঁতির দানার মতো ছড়ছড় করে ছড়িয়ে পড়ছি আমি। নাচ আর নাচ। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দেয়। বাজনা মৃদুলয়ে থেমে যেতে থাকে। কে যেন টেনে নেয়, অন্ধকার টেবিলে নিয়ে বসায়, পিঠে হাত রাখে। ঠান্ডা সুস্বাদু মদ তুলে দেয় মুখে। আদর করে। আবার ধনুকের টঙ্কারের মতো বেজে ওঠে গিটার। উঠে দাঁড়াই। গভীর ক্লান্তি আসে। শরীর টলতে থাকে। তেষ্টায় বুক পুড়ে যেতে থাকে। তবু নাচতে আমাকে হবেই। হে আমার নিয়তি। নাচি, নাচতেই থাকি। আমাকে ঘিরে কয়েকজন পুরুষ গোল হয়ে একটা বৃত্ত রচনা করেছে। লাল জামা, নীল জামা, হাতে বালা, চওড়া বেল্ট। তাদের কারো মুখ চেনা মনে হয় না। একটা মুখের আদল আরেকটা মুখের সঙ্গে মিলিয়ে যায়। তারা আমাকে ঘিরে ঘিরে ঘুরে ঘুরে হাততালি দেয়। আমি নাচতে নাচতে চলতে থাকি। টলতে টলতে এগিয়ে এসে আমার হাত স্পর্শ করে মাত্র। ফিরিয়ে দেয় নীল জামা, ফিরিয়ে দেয় হাতের বালা। কেউ কথা রাখে না। হাসে আর হাততালি দেয়। আমি প্রাণপণে নাচি আর নাচি। দেখতে পাই আলোগুলো নিভে গেল। পুরুষরা মিলিয়ে গেল ছায়াবাজির মতো। চারদিকে লক্ষ বছরের পুরনো গাছ, নিবিড় অন্ধকার, শ্যাওলায় পিছল মাটি,
গভীর অরণ্যের কোনো মানুষকে নাম ধরে চিৎকার করে ডাকতে যাই। ভয়ঙ্কর আতঙ্কে দেখি সব নাম ভুলে গেছি। কারো নাম মনে পড়ে না, কারো মুখ না, কারো সম্পর্ক না। গভীর অরণ্যে গম্ভীর বাতাস বয়ে যায়। ফিসফিস করে বাতাস বয়ে যায়, গ্রিন লেডি ড্যান্স অ্যালোন, দিস ডে ইজ ফর ইউ। আমি চমৎকার করে বলি, ক্ষমা করো, কিন্তু সব ভাষা ভুলে গেছি কবে। কেবল আদিম মানুষের ভাষাহীন বুক থেকে বেরিয়ে আসে হো হো। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস বৃষ্টির ঘ্রাণ এর ৪র্থ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। শোনার আমন্ত্রণ রইল। পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।